হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আবু হুরায়রা আপনাদের সামনে নিয়ে আসলাম আজকে একটা নতুন টপিক। সেই টপিকটা একটা হাইপোথিসিস। আমি আলোচনা করতে যাচ্ছি একটি হাইপোথিসিস নিয়ে। তো এটি শুধুমাত্র একাডেমিক ক্ষেত্রে না, আপনাদের পার্সোনাল লাইফেও অনেক কাজে দিবে। তো সেই জন্যই আমি এই টপিকটাকে খুবই গুরুত্ব দেই। তো প্রথমে আমাদের জানতে হবে আসলে হাইপোথিসিস কি। দেখুন, হাইপোথিসিস হাইপোথিসিস হচ্ছে এমন এক ধরনের থিওরি যেটা আপনারা 100% অ্যাকসেপ্টেড বলতে পারেন না। মানে এটা যে 100% সঠিক সেটা না, আবার আপনি এটাকে ভুল বলতে পারবেন না। কারণ এটা মূলত লিমিটেড কিছু কন্টেন্টের উপর, লিমিটেড কিছু পরীক্ষার উপর বেস করে একটা থিওরি দেওয়া হয়। এটা এক ধরনের থিওরি। তো এটা ছেড়ে দেওয়া হয় ফার্দার ডেভেলপের জন্য। আপনি এটা আরো ডেভেলপ করতে পারেন, কিন্তু এটা সাইন্টিফিক্যালি একেবারে যে অ্যাকসেপ্টেবল তা না, আবার একদম যে নেগলেক্টেড তা না। তো এই কারণেই এই হাইপোথিসিস গুলোর গুরুত্ব অনেক বেশি। তো আজকে আমরা আলোচনা করতে চাচ্ছি স্টিফেন ক্রাশেনের একটা হাইপোথিসিস আছে, যেটাকে বলা হয় আমাদের লার্নিং ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি হাইপোথিসিস। ঠিক আছে, তো আমরা দেখি। স্টিফেন ক্রাশেন ইনি একটা হাইপোথিসিস দিয়েছেন। সেই হাইপোথিসিসের নাম মনিটর মডেল হাইপোথিসিস। আচ্ছা, আপনারা খেয়াল করে দেখুন, এখানে এস ই এস দিয়েছি আর এখানে এস আই এস দিয়েছি। তো এস ই এস এটা প্লুরাল ফর্ম, আর এস আই এস এটা সিঙ্গুলার ফর্ম অফ হাইপোথিসিস। তো ক্রাশেন যে মনিটর মডেল হাইপোথিসিসটা দিয়েছেন, এইটার 5টা হাইপোথিসিস আছে এর ভিতরে। মানে 5টা পয়েন্ট আছে, 5টা পয়েন্ট নিয়ে তিনি আলোচনা করেছেন। সেই কারণে এখানে প্লুরাল ফর্ম আসছে। তো আমরা এখন দেখব তিনি এই স্টিফেন ক্রাশেন তার মনিটর মডেল হাইপোথিসিসে কি কি পয়েন্ট নিয়ে আলোচনা করেছে, এবং সেগুলো আমরা ধারাবাহিকভাবে বিশ্লেষণ দেখব। তো প্রথম সিরিয়ালে আমরা লিখি, এটা যে অ্যাকুরেট, মানে সিরিয়াল আপনি যেভাবে ইচ্ছা করতে পারেন, তা নিয়ে কোনো সমস্যা নেই। তো প্রথমে আমরা যেটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে অ্যাকুইজিশন অ্যান্ড লার্নিং। আমরা অনেকেই জানি যে অ্যাকুইজিশন মানে কি আর লার্নিং কি জিনিস। অ্যাকুইজিশন হচ্ছে অর্জন করা, আর লার্নিং হলো শেখা, কোনো কিছু শেখা। আচ্ছা, অর্জন আমরা কিভাবে করি? সাপোজ আপনি ভাষার ক্ষেত্রে এটা বিচার করুন। ভাষার ক্ষেত্রে তো দেখুন, আমরা মাতৃভাষা কিভাবে এটা কি শিখি? মাতৃভাষা আসলে না, এটা আমরা অর্জন করি। যেমন আমরা জন্মগ্রহণ করে আমরা চারিপাশে যে শব্দগুলো শুনি, আমাদের মাতৃভাষাগুলো শুনি, এগুলো আমরা আহ, কোনো সাবকনসিয়াসলি আমরা এগুলো অ্যাবজর্ভ করি, এটা আমাদের ভিতরে ঢুকে যায়।
আর কোনো কিছু দেখবেন যে আমরা শেখার জন্য, যেমন সাপোজ আপনি ইংলিশ শিখছেন কি বাংলা শিখছেন, কি অন্য ভাষা শিখছেন, হিন্দি, আরবি, ফার্সি, যে কোনো ভাষা শিখতে যাচ্ছে, তখন দেখবেন আপনার গ্রামাটিক্যাল বই কিংবা বিভিন্ন ভাষার যে মেথড আছে, শেখার মেথড আছে, সেই মেথড অনুসারে আমরা ওই ভাষাটাকে শিখি, রপ্ত করার চেষ্টা করি। তো এই কারণে বলা হয় যে অ্যাকুইজিশন মাতৃভাষার ক্ষেত্রে অ্যাকোয়ার করি আমরা, লার্নিং মাতৃভাষা ছাড়া অন্য কিছু কিংবা ন্যাচারাল ভাবে ছাড়া অন্য কোনো প্রসেসে কোনো কিছু শেখা সেটা লার্নিং, আর যেটা ন্যাচারাল ভাবে আমরা শিখি সেটা হচ্ছে অ্যাকুইজিশন। তো আমরা এটা নিয়ে একটু আলোচনা করে দেখি তিনি কি বলেছেন ক্লাসে। তিনি বলছেন যে অ্যাকুইজিশন একটা সাবকনসিয়াস মেথড। সাবকনসিয়াস বলি কেন, কনসিয়াস জিনিসটা কি আগে আমরা বুঝি। কনসিয়াস মানে আমরা একটা জিনিস শেখার সময় কিংবা একটা কথা বলার সময় আমরা খুবই ভেবে ভেবে কিংবা খুবই বিচার বিশ্লেষণ, ও এটাই, আচ্ছা আচ্ছা, এইভাবে শিখি কনসিয়াসলি। মানে যেটা আমরা একেবারে বিচার বিশ্লেষণ চলছিল, বিচার বিশ্লেষণ করে থাকি, সেটাকে আমরা কনসিয়াসলি শেখার কথা বলি। আর সাবকনসিয়াস হলো যেটা তো চিন্তা চিন্তা না, আসছে, শিখছি, জানছি। যেমন আপনারা আমরা মাতৃভাষা শিখছি, মাতৃভাষাটা আমরা কি প্রথমে যখন বাবা বলা শিখেছিলাম, মা বলা শিখেছিলাম, কিংবা একটা দুটা ওয়ার্ড বলা শিখেছিলাম, পাপ্পা, খাবো, ভাত, রাত, এসব কি আমরা কি অত হিসাব নিকাশ করেছি? করিনি। এটা আমাদের সাবকনসিয়াসলি হয়ে গেছে। তো সাবকনসিয়াসলি যেটা শিখি সেই ক্ষেত্রে কিন্তু অনেক ভুল যাওয়ার সম্ভাবনা থাকে, অনেক কিছু ভুল করার সম্ভাবনা থাকে। এখানে ভুল টুল যায় অনেক কিছুই, কারণ এটা তো আপনি অত কনসিয়াসলি আপনি তো বিচার বিশ্লেষণ করছেন না, কিন্তু এটা আপনি সহজে রপ্ত করতে পারেন সাবকনসিয়াস মেথডে, কিংবা সরি এই অ্যাকুইজিশনের মাধ্যমে আপনি যে কোনো জিনিস সহজে রপ্ত করতে পারেন। মনে করুন শুধু মাতৃভাষা কথা না, আপনি ইংরেজি ভাষা শিখতে চাচ্ছেন, ইংরেজি ভাষা আপনি শিখেছেন কিভাবে? বই পড়ে। তো বই পড়ে যেটা শিখলেন কিংবা সিনেমা দেখে যেটা শিখলেন সেটা হয়ে গেল কি লার্নিং। কিন্তু আপনি এটা অন্যভাবে একটু শিখতে চাচ্ছেন, আপনি জন্মগ্রহণ করেছেন হয়তো বা ইংল্যান্ডে, অথবা আপনি চলে গেছেন ইংল্যান্ডে, যে ওখানে আপনি অনেক দিন ধরে আছেন, আপনি পড়ালেখা অত পারেন না, কিন্তু আপনি কাজকর্ম করেন, সেখানে যাদের সাথে কাজকর্ম করেন তারা ইংরেজিতে কথা বলে। তো আপনি সামহাউ ওটা কিন্তু আপনি শিখে যাবেন, এবং দেখবেন যে আপনি উচ্চারণ করছেন একদম ব্রিটিশ প্রোনাউন্সিয়েশন যেভাবে হয়, ব্রিটিশরা যেভাবে উচ্চারণ করে সেটা কিন্তু আপনি সেভাবেই উচ্চারণ করতে পারছেন। ঠিক আছে? তো অথচ দেখেন বাংলাদেশে আমরা এখানে বসে যারা ইংরেজি শিখছি তারা কিন্তু ব্রিটিশ উচ্চারণ আলাদাভাবে শেখা লাগছে, কারণ আমরা ইন্ডিয়ান ইংলিশ উচ্চারণ করে ইংলিশ, ইন্ডিয়ান ইংলিশ কিংবা বাংলাদেশে আমাদের নিজস্ব কায়দায় আমরা ওটা উচ্চারণ করে থাকি, ওটাই আমরা অভ্যস্ত। ওই জন্য আলাদা করে কিন্তু ব্রিটিশ ইংলিশ শেখা লাগে। অথচ যারা দেখবেন পড়ালেখা লিটারাল লিটারাল জ্ঞান নেই, অথচ ইংল্যান্ডে অনেক বছর থেকেছে, তারা দেখবেন যে খুব ফ্লুয়েন্ট ইংলিশ বলা শিখে গেছে। তো এইটাই দেখবেন যারা ওখানে যে শিখেছে, ওখানে পরিবেশের সাথে থেকে শিখেছে, ন্যাচারালি শিখেছে, ওটা কিন্তু এক ধরনের অ্যাকুইজিশন হয়েছে। বুঝতে পেরেছেন? ওটা কিন্তু এক ধরনের অ্যাকুইজিশন হয়েছে। তো দেখবেন যে যারা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে, সেসব ইংলিশ মিডিয়াম স্কুলের স্টুডেন্টরা তুলনামূলক দ্রুত ইংরেজি শেখে, কারণ তাদের পরিবেশটা কিছুটা ইংলিশ স্টাইলের হয়ে থাকে। তো তারা ফরেন ল্যাঙ্গুয়েজ ইংলিশ সেটা কিন্তু খুব সহজে রপ্ত করতে পারে। এটা কিছুটা অ্যাকুইজিশন টাইপের হয়ে যায়। যদি তারা বাসায় না থাকে, বাংলা ভাষার সংস্পর্শে না আসে, তাহলে দেখবেন যে তারা দ্রুত
ওটা অ্যাকোয়ার করে ফেলছে, অ্যাকুইজিশন করে ফেলছে। ঠিক আছে, তো বন্ধুরা হয়তো বা বুঝতে পেরেছেন যে এই অ্যাকুইজিশন আর লার্নিং এর বিষয়টা কি। লার্নিংটা দেখবেন যে এখানে ভুলের তুলনা মানে তুলনামূলক কম থাকে, কারণ আপনি এটা কনসিয়াসলি গ্রামার ফলো করে বলেন, কিংবা আপনি হয়তোবা যে গ্রামারটা জানেন না সেটা দেখবেন যে বলার সময় আপনি হিসাব করবেন যে এটা আমি তো জানি না, কিংবা এটা তো আমি বুঝি না, এটা বিচার করবেন, করার পরে কিন্তু আপনি একটা কথা বলবেন। ঠিক আছে, এই কারণে বলা হয় যে অ্যাকুইজিশন সাবকনসিয়াস মেথড, এটা শিখতে যে ভুলের মাত্রা একটু বেশি থাকে লার্নিং এর তুলনায়। লার্নিং হচ্ছে কনসিয়াস মেথড, এটা তুলনামূলক কারেক্ট হয় অ্যাকুইজিশনের তুলনায়। আচ্ছা বন্ধুরা, আমরা পরবর্তী পয়েন্টে চলে আসি, সেটা হচ্ছে মনিটর। মনিটর হাইপোথিসিস। দেখুন বন্ধুরা, এই মনিটর হাইপোথিসিস এটি খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। এই মনিটর হাইপোথিসিসটা দেখুন, এটা মনিটর করা, আপনি কোনো কিছু কেমন হলো না হলো এই যে বিচার বিশ্লেষণ করার জন্য মনিটর করেন কোনো কিছু, যে এটা হয়েছে কিনা, কিংবা একজনকে কাজ করতে দিয়েছেন, আপনি সেখানে যে দেখছেন সে কাজ ঠিক মতো করছে কিনা। মানুষ কি শুধুমাত্র লোকের কাজের মনিটর করে? না, নিজের কাজেরও মনিটর করে। একজন মানুষ যে সাপোজ মনে করুন কোনো কিছু শিখছে, কোনো কিছু ড্রয়িং শিখছে, ল্যাঙ্গুয়েজ শিখছে, গ্রামার শিখছে, যে কোনো একটা জিনিস শিখছে, তো কেউ যদি বিচার করে আমি এটা কি পারবো নাকি পারবো না, কথা বলার সময় একজন হিসাব করছে। সাপোজ মনে করুন যে স্কুলের টিচার আপনাকে বললো আপনি এই জার্নি বাই বোর্ড লিখুন, বলুন, তো আপনি কি করবেন? ভাবছেন হয়তোবা যে এ জার্নি বাই বোর্ড ইজ এ কাইন্ড অফ জার্নি, সেন্টেন্সটা কি ঠিক হচ্ছে নাকি হচ্ছে না, বিচার করলেন, হিসাব করছেন। কিন্তু আরেকজন দেখা যাচ্ছে যে ওসব হিসাব করাকরির মধ্যে নেই, ঠুস ঠাস করে আপনার ইংরেজি বলতে থাকলে, জার্নি বাই বোর্ড বলতে থাকলো, কোনো ব্যাপার না, একদম গুছায় কথাটা বললো, সেন্টেন্স যা হয় হোক, ওইসব কোনো ধার ধারলো না। ঠিক আছে, আরেক শ্রেণীর স্টুডেন্ট আপনি পাবেন, সেটা হলো দ্রুত বলছি, সুন্দর বলছি, ওই যে কেউ খুব হিসাব নিকাশ করে একটা কথা বললো, অত হিসাব নিকাশ করেনি, কিন্তু হিসাব নিকাশ করেনি তা তো না। আরেকজন কি হিসাব নিকাশ করেনি তার মতো না, সে একটা বেশ পারফেক্ট ওয়েতে গেল, পারফেক্ট ওয়েতে সে আগে গেল, কথা বলতে থাকলো, কোনো কিছু ড্র করলো, কিংবা তার যে জিনিস শিখতে চাচ্ছে সেটা আউটপুটটা ভালো করে দিল। তো এই ভিত্তিতে আমরা মনিটর হাইপোথিসিসকে 3 ভাগে ভাগ করি। আসলে এটা আমরা করি না, করে গেছেন স্টিফেন ক্রাশেন। তিনি 3টি শ্রেণীর লোকদের কথা বলেছেন। একটা হচ্ছে ওভার ইউজার্স, আন্ডার ইউজার্স, আর 3 নম্বর হলো অপটিমাল ইউজার্স। অপটিমাল ইউজার্স। তো বন্ধুরা, ওভার ইউজার্স বলতে ওই সকল স্টুডেন্টদেরকে, লার্নার্সদেরকে বলা হচ্ছে যারা তাদের মনিটরিংটা নিজের উপরে মনিটরিংটা বেশি করে,
খুব বেশি করে। তো এইসব শ্রেণীর লার্নার্সদের আউটপুট কম হয়। যারা তারা মানে যারা শেখার সময় কিংবা বলার সময় বেশি হিসাব নিকাশ করে, তারা বলতে পারে কম, তারা কথা বলতে পারে কম, তাদের আউটপুট কম হয়। যারা আন্ডার ইউজার্স মানে অত হিসাব নিকাশ করে না, তারা খুব দ্রুত বলতে পারে। এবং যারা অপটিমাল ইউজার্স, এরা পারফেক্ট মনিটরিং করে। যারা মনিটরিংটা পারফেক্টলি করে তাদেরকে অপটিমাল ইউজার্স বলা হয়। ওভার ইউজার্স, এটা মানে এই যে ওভার ইউজার্স, আন্ডার ইউজার্স, অপটিমাল ইউজার্স, মানে এই মনিটরিং জিনিসটা আমাদের কনফিডেন্সের উপর প্রভাব ফেলে। যারা দেখবেন ওভার ইউজার্স, তাদের কনফিডেন্স লেভেল খুবই কম। যেমন তারা হিসাব করবে আমি এটা কি পারবো না পারবো না, তারা সবসময় এটা বিচার বিশ্লেষণ করবে নিজের মনের ভিতরে। এগুলো আসলে অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে আমাদের মূলত। কারণ আপনি সঠিক হলেন কি ভুল হলেন তা বিচার করার জন্য তো পাড়া প্রতিবেশী, আপনার বন্ধু বান্ধব সবই আছে। তো আপনি নাই ওটা ওদের উপরে ছেড়ে দিলেন যে খারাপ হলো কি ভালো হলো তারা নাই বলে দিবে, আপনার অত টেনশন করার দরকার নেই। আপনি আবার যেন আন্ডার ইউজার্স হবেন না একদম। তো অপটিমাল ইউজার্স হওয়ার চেষ্টা করবেন, মানে যেখানে যতটুকু আপনার মনিটর করার প্রয়োজন ততটুকুই করার চেষ্টা করবেন, তাহলে হয়তো কাজে দিবে। এগুলো কিন্তু শুধুমাত্র বড়দের পড়ার ক্ষেত্রে যে কাজে লাগবে হাইপোথিসিস গুলো তা না। বাচ্চাদের যারা শিখতে পারছে, কেউ পারছে না, কিংবা যারা যেসব বাচ্চারা দেখবেন যে বেশিরভাগই বলে যে আমি পারবো না, আমি এটা করতে পারি না, এটা হয়তোবা সে ওই কাজটা করতে মজা পারছে না, অথবা সে নিজেকে বেশি মনিটর করে ফেলছে, এটা ভালো হয়নি, পারফেক্ট হয়নি, আমি আঁকবো না। ছবি ড্রয়িং করতে যে দেখা যাচ্ছে যে সে আঁকতে পারছে, একটা বাচ্চা হিসেবে সে একটা লেভেলে তো আঁকবেই। সে আঁকলো, আঁকার পরে সে নিজেকে বিচার বিশ্লেষণ করলো যে আমি আর আঁকবো না, আমারটা সুন্দর হয়নি। তো এই যে কনফিডেন্স লেভেল তার লো, সে নিজেকে মনিটর করছে, কিন্তু বেশি মনিটর করে ফেলছো। তো তাদেরকে একটু আশ্বস্ত করবেন, সেসব বাচ্চাদের একটু আশ্বস্ত করবেন যে বাবা কি মা তোরা আঁকতে থাক, সমস্যা নেই, ও ঠিক হয়ে যাবে। ঠিক আছে, তো ওদের ওই কনফিডেন্স লেভেলটা একটু হাই করার একটু চেষ্টা করবেন। ওকে ফ্রেন্ডস, তো আমরা পয়েন্ট 3 তে যাই। পয়েন্ট 3 টা হলো ন্যাচারাল অর্ডার হাইপোথিসিস। ন্যাচারাল অর্ডার হাইপোথিসিস, দেখুন সবকিছুই যে আপনার উপর ডিপেন্ড করবে তা কিন্তু না। আপনি যে জিনিস শিখছেন সেটার উপরও অনেক কিছু ডিপেন্ড করে। যেমন দেখুন, কিছু কিছু টপিক থাকে সেগুলো হয়তোবা একটু সহজ, কিছু কিছু থাকে একটু কঠিন থাকে, এটা তো স্বাভাবিক, আমরা সবাই জানি। তো এই ন্যাচারাল অর্ডার হাইপোথিসিসটা এক্সাক্ট সেই জিনিসটা। যেমন দেখুন, আমরা টেন্স শেখার সময় ভার্বের বিভিন্ন ফর্ম কিন্তু শিখে থাকি। একটা হচ্ছে বেস ফর্ম, এস বাই এস যোগ করে আমরা কিছু কাজ করে থাকি। তারপর আইএনজি ফর্ম করে থাকি, তারপরে পাস্ট পার্টিসিপল করে থাকি, পাস্ট ফর্ম করে থাকি। তো এইসব ফর্মগুলো দেখবেন যে বিভিন্ন লেভেলের হয়ে থাকে। এর ভিতরে ন্যাচারালি মানে এটা স্বভাবতই স্টুডেন্টরা আইএনজি ফর্মটা দ্রুত শেখে। কারণ কি, আইএনজি ফর্মটা শেখার জন্য অত হিসাব নিকাশ করা লাগে না যে এখানে শুধু এস হবে নাকি ইএস হবে। পাস্ট ফর্ম করার সময় দেখা যাচ্ছে যে কিছু জটিলতা থাকে, পাস্ট পারফেক্ট করার সময় কিছু জটিলতা থেকে থাকে। আইএনজি ফর্ম করতে গেলে তুলনামূলক কম
জটিলতা থাকে। এখানে হয়তো বা কিছু কিছু সময় আমাদের লাস্টের অ্যালফাবেটটা ডাবল করে দেই, তো সেটা লিমিট খুব কম, আর নিয়ম কিছু কিছু আসে, সেগুলো আমরা সহজে রপ্ত করতে পারি মূলত। তো এটাই আমাদের ন্যাচারাল অর্ডার হাইপোথিসিস। এটা ন্যাচারালি আমরা করে থাকি, মানে আমাদের টপিকটা কত সহজ কি কঠিন তার উপরে ভিত্তি করে। তো ফ্রেন্ডস, আমরা আসি পরবর্তী পয়েন্ট, সেটা হচ্ছে ইনপুট হাইপোথিসিস। ইনপুট জিনিসটা কি? ইনপুট জিনিসটা হলো কোন কিছু ঢোকানো। কম্পিউটারে থাকে ইনপুট ডিভাইস, যেটা থেকে তথ্য আমরা কম্পিউটারে ঢুকাই, ইনপুট ডিভাইস। মানুষের ইনপুট ডিভাইস আছে, যেমন চোখ কোনো কিছু ছবি টবি দেখে তার ব্রেনে প্রবেশ করায়, কান কোনো কিছু শুনে প্রবেশ করায়, ফেস মানে সরি মুখ এটাতে খাবার পেটে ঢুকায়। এগুলো হচ্ছে মানুষের ইনপুট ডিভাইস। আসলে আপনারা হয়তো বলবেন ডাক্তারি ভাষায় অনেক কিছু, যে লমের গোড়া দিয়ে পানি ঢুকিয়ে হতা। হ্যাঁ ঠিক আছে, সবই ইনপুট ডিভাইস। আমরা মানে ইনপুট ডিভাইস, এগুলো ডিভাইস, মানুষের ডিভাইস। তো দেখুন ফ্রেন্ডস, আসলে ইনপুট ডিভাইস জিনিসটা হলো যে তথ্যগুলো আপনি আপনার ব্রেনে প্রবেশ করাচ্ছেন কোনো কিছু শেখার সময়। আপনি আপনার ব্রেনে প্রবেশ করাচ্ছেন, তো কিভাবে প্রবেশটা করাচ্ছেন, কোন লেভেলে প্রবেশটা করাচ্ছেন, সেটা নিয়েই আমাদের স্টিফেন ক্রাশেন তার মনিটর মডেল হাইপোথিসিসে আলোচনা করেছেন এই ইনপুট হাইপোথিসিসের মধ্যে। তো দেখুন ফ্রেন্ড, আমরা বাচ্চাদের হয়তো পড়ালেখা শেখাই, শেখানোর সময় অনেক সময় ভেবে থাকি যে আমার বাচ্চা রাতটা পার হোক, আজকে সন্ধ্যাবেলা পড়ানো শুরু করেছি, রাতটা পার হোক, একদম সবকিছু শিখাই দিব, সে ফ্লুয়েন্টলি ইংলিশ বলা শিখবে, কিংবা আমি পড়তে বসেছি সন্ধ্যাবেলায়, রাতটা পার হতে দেখ, আমি একদম সবকিছু বলে মানে সকালবেলা একেবারে মানে বই একদম সেই একে ফজলুল হকের মতন, শেরে বাংলার মতন, মানে এদের মতো একেবারে বই পৃষ্ঠা ছেড়বো, মানে এটা কিন্তু হয় না। আপনি বাচ্চাদের যখন পড়া শেখাচ্ছেন, তো তাকে প্রথমে একটা ওয়ার্ড লেখা হয়, বিএটি ব্যাট হয়, এটা শেখানোর আগে আমাদের দেখুন তো কোন কোন ধাপগুলো বাদ গেল। একটা বাচ্চা এটাকে চিনতে তো হবে, এটা সি, সি চেনার পরে এটা অ্যালফাবেট গুলো চেনা লাগবে অবশ্যই। সি ইয়াতে কি উচ্চারণ হয়, কে, তারপরে টি উচ্চারণ করানো শেখানো লাগবে। এই নাম হলে সে ক্যাট হয়তো বা আপনি মুখস্থ করিয়ে দিলেন, মুখস্থ করলো, কতদিন লাস্টিং করবে? সেই কথাই আমাদের ক্রাশেন বলেছে তার ইনপুট হাইপোথিসিসে। তিনি বলেছেন যে আমাদের একটা এক্সিস্টিং নলেজ তৈরি করতে হবে, এই আমাদের এক্সিস্টিং যে নলেজটা আছে তৈরি করতে হবে, বলতে যেটা আছে আমাদের এক্সিস্টিং, আমাদের ব্রেনের ভিতরে যে নলেজটা আছে, তার ঠিক নেক্সট স্টেপটা দিতে হবে, নেক্সট ধাপটা দিতে হবে। মানে আপনি একটা জিনিস শিখছেন, কম্পিউটার সম্পর্কে শিখছেন, আচ্ছা কম্পিউটার প্রথমে আপনি অন করলেন, অনটা করতে হবে আপনার। অনটা করার পরে কম্পিউটার সম্পর্কে আপনি জানলেন যে কম্পিউটারে ফাইল টাইল থাকে, ফাইল ওপেন করতে হয়, ছবি থাকে, ভিডিও থাকে, সবকিছু থাকে, এটা জানেন। জানার পরে কিন্তু আপনাকে ওই ওয়েব ডিজাইনিং যদি শেখানো হয়, আপনি জাস্ট হচ্ছে কম্পিউটার কিভাবে ওপেন করতে হলো, এরপরে ওপেন শিখে নিয়ে তা আপনি ওয়েব ডিজাইন শিখতে গেলেন।
সবটা কিন্তু আদৌ সম্ভব না। কারণ তখন আপনি বলবেন যে ওরে বাবারে, মঙ্গল গ্রহের ভাষায় যে এখানে দিয়ে তুলে ধরছে নাকি এই ওয়েব ডিজাইন, আবার কি জিনিস। আপনাকে নেক্সট স্টেপে যেতে হবে। আপনি কম্পিউটারে ওপেন করা শিখেছেন, আপনাকে জ্ঞান নিতে হবে কিভাবে টাইপ করতে হয়, কম্পিউটার কি কি ভাবে কাজ করে, ইন্টারনেট কি জিনিস, ওয়েবসাইট কি জিনিস, ওয়েবসাইটের হোম পেজ কি জিনিস, ওয়েবসাইটের ভিতরের ফাংশনগুলো সম্পর্কে আপনার নলেজ নিতে হবে। আপনার যদি এগুলো থাকে তাহলে নেক্সট স্টেপ দিতে হবে। আপনি শুধুমাত্র কম্পিউটারটা ওপেন করতে পারেন, ঠিক আছে, বাটন চাপলেন, ওপেন হয়ে গেল। আপনাকে পরবর্তী ধাপ শেখানো উচিত কিভাবে একটা ফাইল ওপেন করতে হয়, কিভাবে এমএস ওয়ার্ড ওপেন করতে হয়। তারপর আপনাকে শেখাতে হবে, আপনি ওপেন করা শিখলেন, তারপর আপনাকে জানতে হবে কিভাবে অ্যালফাবেট লিখতে হয়, অ্যালফাবেট থেকে কিভাবে ওয়ার্ড লিখতে হয়। এই ধাপ আপনার স্টেপ বাই স্টেপ পূরণ করতে হবে। বাচ্চাদের ক্ষেত্রে দেখুন, একটা বাচ্চাকে প্রথমে অ্যালফাবেট শেখাতে হবে, এবিসিডি শেখাবেন। শেখানোর পরে নেক্সট স্টেপ কি, এবিসিডি সে সব যে পর্যন্ত খুব ভালোভাবে রপ্ত করতে পারলো, এরপরে নেক্সট স্টেপ আপনি দুইটা অ্যালফাবেট দিয়ে উচ্চারণ শিখালেন, তারপরে তিনটা অ্যালফাবেট দিয়ে কিভাবে উচ্চারণ করতে হয় সেভাবে সেটা শেখালেন। তারপরে যে আপনি তাকে ওয়ার্ড উচ্চারণ করা শেখাবেন। দেখুন, এটার পরে অ্যালফাবেট গুলো শিখলো একটা একটা করে, তারপর নেক্সট স্টেপ দুইটা, তার মানে একটার সাথে আরেকটা যোগ হলো, তারপরে স্টেপ দুইটার সাথে তিনটা, মানে একটা যোগ হলো, এরপরে ওয়ার্ড। এই প্রসেসে যদি যান তাহলে একটা বাচ্চা খুব ভালোভাবে শিখতে পারবে। তো এই যেটা আপনি শিখে গেছেন এটাকে বলা হয় এক্সিস্টিং নলেজ। আর এটা স্টিফেন ক্রাশেন সেটাকে বলছেন একটা আই চিহ্ন দ্বারা প্রকাশ করেছেন। আই মানে এক্সিস্টিং নলেজ প্লাস 1 মানে নেক্সট স্টেপ, সেটি নেক্সট স্টেপ। ঠিক আছে, তো ফ্রেন্ডস, এটাই ছিল আমাদের ইনপুট হাইপোথিসিস। এবং সবথেকে শেষে যে হাইপোথিসিসটা আমাদের আসছে সেটি খুবই গুরুত্বপূর্ণ একটা হাইপোথিসিস, সেটা হলো এফেক্টিভ ফিল্টার হাইপোথিসিস নাম্বার 5। এফেক্টিভ ফিল্টার হাইপোথিসিস। দেখুন ফ্রেন্ডস, এখানে খেয়াল করুন, ফিল্টার ফিল্টার জিনিসটা কি। ফিল্টারের সাথে আমরা সবাই পরিচিত, পানি ফিল্টার করি আমরা, ফিল্টার পিউরিফায়ার বিজ্ঞাপন দেখি, টেলিভিশন খুললেই তো পানি, ওরে আল্লাহ রে, পানি যে কি দূষণ, আমরা টেলিভিশন না খুললে হয়তো বুঝতে পারি না। তো সেটা কি আমরা কি করি, ফিল্টার করি, পানি ফিল্টার করলাম। তো এখানে এই যে মানুষের শেখার ক্ষেত্রে এই ফিল্টারটা আসলে কি জিনিস সেটা আমরা এখানে দেখবো। ক্রাশেন বলেছেন এফেক্টিভ ফিল্টার। এফেক্টিভ মানে আমাদের যে সাইকোলজি আছে, আমরা যে চিন্তা ভাবনা, আমাদের মন ভালো আছে কি নেই, এইটা আমাদের শেখার ক্ষেত্রে একটা ফিল্টারের কাজ করে। মনে করুন টিচার শেখাচ্ছে, স্টুডেন্ট বসে আছে এখানে, আচ্ছা স্টুডেন্ট টিচার শেখাচ্ছে, সব কি স্টুডেন্ট শিখতে পারবে? তার ব্রেনে টিচার যে কথাগুলো বললো, যে কথাগুলো শেখালো, যে বিষয়গুলো শেখাইছে, সেগুলো কি একদম ওইভাবে কি একটা স্টুডেন্ট নিতে পারবে? পারবে কি পারবে না, এটা বিচার বিশ্লেষণ হয় ওই স্টুডেন্টের উপরে। সেই স্টুডেন্টটা ওই সময় কোন মুডে আছে সেটা খুবই দেখার বিষয়। যেমন দেখুন, স্টুডেন্টটা ওই সময় খুব চিন্তা করছে, তার মনটা খুবই খারাপ,
তখন দেখবেন যে টিচার কি বললো না বললো স্টুডেন্ট কোনো কিছু খেয়াল করেনি। কিংবা একজন টিচার স্টুডেন্ট ক্ষেত্রে শুধুমাত্র এইটা যে তা না, এটা যে কোনো ক্ষেত্রে যে কারোর ক্ষেত্রে হয়তো বা বাসা থেকে আপনাকে বলছে আহ, আয়ান তুমি এই কাজটা করো। আয়ান তখন ওটা শুনতে বুঝতে পারেনি, মানে ও খুব মন খারাপ। ও বুঝতে পারেনি যে আম্মু কখন একটা নির্দেশনা দিয়েছে, তাকে পানির গ্লাস নিয়ে আসতে বলেছে, কি আছে তাকে একটা কাজ করতে বলেছে। ও বুঝতেই পারেনি বিষয়টা কি। আয়ান এখন খেলায় ব্যস্ত। কি আয়ান এখন চিন্তা করছে কার্টুন শুরু হবে কি হবে না, হবে কি হবে না, এইসব চিন্তা করছে। তো আমাদের এই চিন্তা করাটা, এইটাই মূলত এফেক্টিভ ফিল্টার হিসেবে আমাদের শেখার ক্ষেত্রে কাজে লাগে। এখন দেখুন, যাদের এফেক্টিভ ফিল্টার, মনে করুন একটা ফিল্টার কাজ করে কেমন, একটা কাপড় ধরুন, মনে করুন এটা একটি নেট। এই নেটে আপনি বালি সেকশন, সরি পানি সেকশন, মনে করুন নেটটা ধরলেন, পানি সেকার জন্য নেটটা ধরলেন, ধরে আপনি পানি ঢেললেন, কি অবস্থা হবে? সরাসরি বালতিতে যে পড়বে, মানে ওইটা সামনে রাখা না রাখা সমান হয়ে যাবে। এখন দেখুন, এই বালতিটা যদি আপনার ব্রেনের সাথে তুলনা করুন, যে একটা স্টুডেন্ট বসে আছে সেটা তার ব্রেন, এটা ভাবুন। আর এই যে নেটটা দিয়ে আপনি ছাকছেন, সেই নেটটা যদি আপনি হিসাব করলেন যে প্রত্যেকটা সুতো, আপনি কি চিন্তা করছেন এখন, আপনার মন ভালো আছে কি খারাপ আছে, আপনি পড়ার প্রতি আগ্রহ আছে কি নেই, আপনি প্রেমে রিসেন্টলি শেখা খাইছেন কি খান নেই, গার্লফ্রেন্ডের কথা চিন্তা করছেন কি করছেন না, এই সব কিছু আপনার এইভাবে পাতলা, মানে আপনার ওসব চিন্তা নেই বললেই চলে। এরকম থাকা মানে ও না থাকা বেটার। কিন্তু যদি এই সবের পরিমাণ, এই যে এফেক্টিভ যে চিন্তা ভাবনা আছে, এই যে আপনি চিন্তা ভাবনা করছেন, এগুলোর পরিমাণ আপনার ভিতরে অনেক বেশি, মনে করুন একটা জাস্ট জিন্সের কাপড়ের মতো হয়ে গেছে, মানে নেটা থেকে এত ঘন সেগুলো আপনার, যে একটা জিন্সের কাপড়ের মতো হয়ে গেছে, সেটা আপনি বালতির উপরে ধরলেন, ধরার পরে পানি ঢেললেন, দেখবেন খুব স্লো ঢুকছে, অনেক সময় পড়ছে না, অফ হয়ে গেছে, এরকম অবস্থা হয়ে গেছে। তো আপনি যখন শিখবেন তখন চিন্তা করবেন যে আপনার সবকিছু দূরে সরিয়ে দিতে হবে, সব চিন্তা ভাবনা মন থেকে ফ্রেশ হতে হবে। এটা আমরা সবাই বুঝতে পারি, ফিল করতে পারি যে এখন আমার মুড অফ কি অন। এটা যদি আমার মুড অফ, আমার এই কাজটা করতে ভালো লাগছে না, আমার এখন পড়তে ভালো লাগছে না, পড়েছি মনে থাকছে না, এটা কিন্তু আপনি যখন পড়তে বসছেন তখন আপনার মনটা কেমন আছে, আপনার পড়ার প্রতি মন আছে কিনা, একাগ্রতা আছে কিনা, আপনি যখন টিচারের কথা শুনছেন তখন আপনি কি চিন্তা করছেন না করছেন, সেটার উপর ডিপেন্ড করে আপনি কতটুকু শিখবেন কি শিখবেন না। মানে দেখুন, যদি আপনার এফেক্টিভ ফিল্টারটা কম হয়, মানে এফেক্টিভ জিনিসটা আপনার ফিল্টারে কম থাকে, তাহলে আপনি সেই যে পানি যেমন দ্রুত পড়লো বালতিতে, আপনি ওইভাবে খুব দ্রুত ক্যাচ করতে পারবেন আপনার ব্রেনে। যদি ওটা খুব বেশি থাকে, আপনার এফেক্টিভ জিনিসটা আপনার ফিল্টারে সব থেকে বেশি থাকে, তখন ওই জিন্সের কাপড় দিয়ে পানি ছেঁকার মতো হবে, জিন্সের কাপড়টার উপরেই সব পানি থেকে যাবে, আপনার ব্রেনে এসে আর পড়বে না। তো ফ্রেন্ডস, আমরা জানলাম ক্রাশেনের, স্টেফেন ক্রাশেনের মনিটর মডেল হাইপোথিসিস সম্পর্কে। এটা মূলত একটা বেসিক আইডিয়া দিলাম। আপনারা যদি এই সম্পর্কে আরো বেশি জানতে চান তাহলে অনলাইনে সার্চ দিয়ে দেখবেন, গুগলে সার্চ করে দেখবেন, এটা সম্পর্কে ডিটেলস আরো আলোচনা আছে। তো মনে হয় না যাদের স্পেশালি এটা একাডেমিক ক্ষেত্রে লাগে তাদের ছাড়া হয়তো বা সার্চ দেওয়ার প্রয়োজন হবে। কারণ আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি, কতটুকু পেরেছি আমি জানি না।
তবে দোয়া করবেন আমার জন্য, আমি যেন আরো ভালো কোনো টপিকস নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে আসতে পারি। তো নেক্সট ভিডিও পর্যন্ত গুড বাই, আল্লাহ হাফেজ।